সকাল, আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে তোমাদের যদি মনে থাকে আমরা কম্পিউটেশন অফ রান অফ দেখছিলাম এবং আমরা শেষ করেছিলাম একটা এরকম কম্পোজ এরিয়াতে কিভাবে করে সি ক্যালকুলেট করতে হয়, সি ইজ রান অফ কোএফিসিয়েন্ট, এবং এর মাধ্যমে আমরা কি করে একটা এরিয়াতে তার পিক ডিসচার্জ কিউ ক্যালকুলেট করতে পারি। তোমাদের মনে আছে দিস ওয়াজ দ্য লাস্ট টপিক, আমরা এখানে শেষ করেছিলাম। এর পরের টপিক হচ্ছে দ্য নেচার অফ রিভার ভ্যালি। এই টপিকটা আমরা পরে দেখব, তার আগে আমরা অন্য একটা টপিক দেখি, এটা আমরা লাস্টে দেখব। আমরা শুরু করব রিভার ট্রান্সপোর্টেশন আজকে। হোয়াট ইজ রিভার ট্রান্সপোর্টেশন? আমরা রিভার ট্রান্সপোর্টেশন বলতে ইউজুয়ালি বুঝি যে মুভিং থ্রু ওয়াটারওয়েজ, লাইক নদীতে ভ্রমণ বা এই জাতীয় কিছু। But in the context of geomorphology, river transportation কি? দেখো এখানেই দেয়া আছে river transportation। river transportation এর ডেফিনিশনটা এখানেই দেয়া আছে। River transportation is the ability of the river to carry along the particles that stream picks up directly from its own channel or that is supplied to it by slope wash tributaries or mass movement. অর্থাৎ নদীতে যখন পানি ফ্লো করে, নদী দিয়ে পানি ফ্লো করে, বা আমরা মনে করি নদী দিয়ে শুধুই পানি ফ্লো করে, কিন্তু বাস্তবে নদী দিয়ে পানির সঙ্গে আরো অনেক মেটেরিয়াল ফ্লো করে। এটা হলো বাস্তবতা। তাই যদি না হতো তাহলে নদীর পানি খুব স্বচ্ছ, ট্রান্সপারেন্ট হতো, আমরা নদীর উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পেতাম পানির স্বচ্ছতার কারণে, কিন্তু আমরা দেখতে পাই না। এটা সুইমিং পুলের মতো না, কারণ সুইমিং পুলে পানি হলো কন্ট্রোল, আর রিভারে যে ফ্লো হয় সেখানে পানি হচ্ছে আনকন্ট্রোল। বিভিন্ন জায়গা থেকে পানি আসে, কারণ তোমরা দেখেছো যে আমরা রান অফ পড়েছি। রান অফে আমরা কি দেখেছি? রান অফে আমরা দেখেছি যে বৃষ্টির পরে পানি ফ্লো করে, এবং আমরা দেখেছি যে সারফেস, সাবসারফেস এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লোর মাধ্যমে সেই পানি একখান থেকে অন্যখানে যায়। তাহলে পানি যদি এরকম ভাবে একখান থেকে অন্যখানে যায়, তাহলে যেটা হয় যে এই সারফেসের উপরে পড়ে থাকা বা পৃথিবীর পৃষ্ঠের উপরে পড়ে থাকা বিভিন্ন রকম মেটেরিয়াল, পাতা, কাগজ, ইটের টুকরা, পাথর বা অন্যান্য বিভিন্ন রকম মেটেরিয়াল, ইভেন কনস্ট্রাকশন মেটেরিয়াল, এগুলো পানির সঙ্গে ধুয়ে চলে আসে বা আসতে পারে। এবং আমরা এটাও দেখেছি যে সারফেস রান অফের মেইন উদ্দেশ্যই হচ্ছে নদীতে যে পড়া বা লোয়ার কোনো জায়গায় যে পড়া। এবং আমরা দেখেছি যে ন্যাচারাল মরফোলজিতে নদী হচ্ছে লোয়ার জায়গা এবং সেখানেই পানিটা পড়ে, এবং সে কারণে নদীর সৃষ্টি হয় কোনো জায়গায়। অর্থাৎ রিভার ইজ এ কাইন্ড অফ ওয়ে ফর এনশিওরিং কনভেয়েন্স অফ ওয়াটার। অর্থাৎ পৃথিবীর উপরের জায়গা থেকে নিচের জায়গায় পানি আসবে, এবং সেই নিচের জায়গাগুলোই হচ্ছে নদী, যেখান দিয়ে পানি বিভিন্ন জায়গা থেকে আসা পানি মিলিত হয়ে ডাউনস্ট্রিমে যাবে। এই কারণে নদীর মধ্যে পার্টিকেলস, এই যে পার্টিকেলস গুলো আসে, এখানে বলাই আছে স্ট্রিম পিকস আপ ডিরেক্টলি ফ্রম ইটস ওন চ্যানেল, অর্থাৎ নদীতে এসে যেসব মেটেরিয়াল পড়ে, অথবা সাপ্লাইড টু ইট বাই স্লোপ ওয়াশ, অর্থাৎ এই যে আমি যেটা এখন ডিসকাস করলাম সেই স্লোপের মাধ্যমে আসে। এবং এগুলো আসে বাই ট্রিবিউটারিজ অর মাস মুভমেন্ট। মাস মুভমেন্ট কি আমরা দেখেছি আগেই। সো এই সব মেটেরিয়ালকে নদীর টেনে নিয়ে যাওয়ার যে অ্যাবিলিটি আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে, অর্থাৎ নদী যেই দিক থেকে আসে সেটাকে আমরা বলি আপস্ট্রিম, আর যেই দিকে যায় সেটাকে আমরা বলি ডাউনস্ট্রিম। সব নদী আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যায়, এবং এই আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে নদীর যাওয়ার পথে এই নদীর পানি বা নদীর এই বিভিন্ন রকম সোর্স থেকে আসা যে পার্টিকেল বা মেটেরিয়াল, সেগুলো টেনে নিয়ে যাওয়ার ক্ষমতাকে আমরা রিভার ট্রান্সপোর্টেশন বলছি।
তাহলে এখানে আমরা ডিফাইন করলাম রিভার ট্রান্সপোর্টেশন কি। এখন আমরা দেখি হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ রানিং ওয়াটার। পানি যেটা নদীর আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যায় এই নদীর মধ্যে দিয়ে, এটা কি কি করে? এটা কি কি করে? নাম্বার ওয়ান, এটা ডেব্রিজ, অর্থাৎ এই যে এতক্ষণ যে আমরা ডিসকাস করলাম বিভিন্ন রকম মেটেরিয়াল নদীর পানির সঙ্গে আসে, সেগুলোকে ডেব্রি বলে। ইট ট্রান্সপোর্ট দ্য ডেব্রিজ, অর্থাৎ এইসব মেটেরিয়ালকে একখান থেকে অন্যখানে ট্রান্সপোর্ট করে, পরিবাহিত করে। 2 নম্বর, ইট ইরোডস দ্য রিভার চ্যানেল ডিপার ইনটু দ্য ল্যান্ড। অর্থাৎ যদি আমরা ধরি যে সে এটা নদীর পার, এই পারে এই পাশে ডাঙা, আর এই পাশ দিয়ে নদী ফ্লো করছে, তাহলে যেটা হয় যে এই যে নদীর পার, যেটা আমরা দেখছি নদীর পার, নদী প্রবাহিত হওয়ার ফলে বাংলাদেশে প্রতি বছর নদীর পার ভাঙে। অর্থাৎ নদীর পার যেটা এখানে ছিল সেটা হয়তো আস্তে আস্তে শিফট হতে থাকে, ভিতরের দিকে শিফট হতে থাকে, নদীর পার ভাঙতে থাকে, এটাকে বলে ইরোশন। এবং তোমরা এই টার্মটার সঙ্গে সবাই কম বেশি জড়িত, এটাকে বলে ইরোশন। ইট ইরোডস, ইরোডস হচ্ছে ভার্ব আর ইরোশন হচ্ছে নাউন। সুতরাং এই নদী প্রবাহিত হওয়ার ফলে নদীর পার ইরোশন হয় বা নদীর পারকে ইরোড করে, এটা ল্যান্ডের দিকে ভিতরের দিকে ঢুকতে থাকে। সো ইট ইজ সেড দ্যাট ডিপার ইনটু দ্য ল্যান্ড। It deposits sediment at various points along the valley or delivers them to lakes or oceans. এখন দেখো, নদীর পার যে ইরোড করে বা ইরোশন হয়, এটা হলো একটা ক্ষয়ে যাওয়ার প্রসেস বা ডিস্ট্রাকটিভ একটা প্রসেস। অর্থাৎ এই প্রসেসের ফলে কি হয়, যেখানে ল্যান্ড ছিল সেখানে আর ল্যান্ড থাকে না, সেখানে পানি চলে আসে। অর্থাৎ এই সবুজ লাইনের বাম দিক দিয়ে পানি ফ্লো করে, আগে যেখানে ল্যান্ড ছিল। তাহলে এই যে মাঝখানের যে সয়েল বা আর্থ মেটেরিয়াল, এটার কি হয়? এটা তার মানে নিশ্চয়ই কোথাও থাকে, কারণ বস্তুর অবিনাশিতাবাদ সূত্র আমরা জানি। বস্তুর অবিনাশিতাবাদ সূত্র অনুযায়ী নতুন কোনো বস্তুর সৃষ্টি হয় না বা পুরাতন কোনো বস্তু ধ্বংস হয় না। তাই যদি হয় তাহলে নদীর পার এরোশন হওয়ার ফলে এই যে মাঝখানের যে প্রচুর পরিমাণ মেটেরিয়াল এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম আগে, এখন দেখতে পাই না। সুতরাং চেঞ্জটা এটাই হয় যে আগে এটা দৃশ্যমান ছিল, এখন এটা দৃশ্যমান নয়। যেহেতু এটা দৃশ্যমান নয়, এটা অন্য কোথাও আছে। হতে পারে এটা পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে, অথবা পানির মধ্যে ভাসমান অবস্থায় আছে, অথবা পানির নিচে এটা চলে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, বা এটা এমন হতে পারে রিভারের বেডে, অর্থাৎ রিভারের বটমে যে জমা হয়েছে, অথবা এটা এমন হতে পারে এটা ভাসতে ভাসতে পানির সঙ্গে এইখান থেকে অন্য কোথাও চলে গেছে। অর্থাৎ যেটাই হোক না কেন, আগে এটা নদীর পার হিসেবে দৃশ্যমান ছিল, এখন এটা দৃশ্যমান নয়, এখন এটা অন্য কোনোখানে চলে গেছে, যেগুলো আমি এক্সপ্লেইন করলাম। এগুলোর থেকে কোনো একটা বা একাধিক কোনো অপশন হবে। সুতরাং এইটাও কিন্তু এটা একটা কাজ, নদীর পানির ফ্লোয়িং রিভার, এটা একটা কাজ। এটা কি করে? এর ডিপোজিট সেডিমেন্ট, অর্থাৎ এই যে নদীর পার ভেঙে যে মেটেরিয়াল গুলো আসে সেগুলোকে আমরা সেডিমেন্ট বলছি। সেই সেডিমেন্ট গুলোকে ডিপোজিট করে, জমা করে কোথায়? at various points along the valley or delivers them to the lakes. আমি এতক্ষণ যেটা ডিসক্রাইব করলাম এটা, যে হয়তো পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে, অথবা পানির নিচে থাকে, অথবা সমুদ্রে, নদী যেখানে সমুদ্রের সঙ্গে মিশে সেখানে যে সমুদ্রের মধ্যে এটাকে ছেড়ে দেয়। তো এই যে সেডিমেন্ট যেটা জমে, এটা অনেক সময় নদীর মধ্যেও জমে, অর্থাৎ যেটা আমি বলেছি রিভারের বটমে জমে। তো রিভারের বটমে জমতে জমতে যদি কখনো এমন হয় যে রিভারের বটমের জমা এই মেটেরিয়াল নদীর ফ্লোয়িং ওয়াটার সারফেসের উপরে চলে আসে, তখন আমরা তাকে চর হিসাবে দেখি। অর্থাৎ নদীর বেডে এটা জমতে জমতে এমন কোনো অবস্থা যদি হয় যে এত পরিমাণ জমেছে যে সেই অংশটা নদীর পানির উপরে উঠে গেছে, তখন ফ্লোয়িং ওয়াটার বডির মধ্যে আমরা দেখি একটা ল্যান্ড, যেটাকে আমরা বলি চর, বা সায়েন্সের বইয়ে এটাকে স্যান্ড বারও বলে। আমরা এটাকে চর বলি,
কিন্তু সায়েন্সের বই এটাকে স্যান্ড বারও বলে। So these are all the activities done by running water, be it visible, be it invisible, অর্থাৎ আমরা এটাকে দেখি, আমরা এটাকে বুঝি, অথবা আমরা এটাকে নাই দেখি বা না বুঝি, these activities keep on going in running water body. প্রথমে এই পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে factors affecting transportation power of a river. Transportation power, what is it? এই যে নদীর পানি এর মধ্যে আসা ডিফারেন্ট ডেব্রিজ বা ডিফারেন্ট মেটেরিয়ালকে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে টেনে নিয়ে যায়, এইটাকে আমরা বলি ট্রান্সপোর্টেশন পাওয়ার। অর্থাৎ নদীর ফ্লোয়িং ওয়াটার বডি, নদী, তার এই পাওয়ার বা ক্ষমতা আছে বলেই নদী আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে প্রচুর পরিমাণ মেটেরিয়াল বয়ে নিয়ে যায়। এবং আমরা যদিও মনে করি যে পানি শুধু নদী বয়ে নিয়ে যাচ্ছে এবং এই পানি আমাদের বিভিন্ন কাজে লাগে, তাহলে এখানে at this point we come to understand যে পানির পাশাপাশি এই নদীর পানির ট্রান্সপোর্টেশন পাওয়ার বলে একটা জিনিস আছে, যেই ট্রান্সপোর্টেশন পাওয়ার থাকার কারণে এটা অনেক ধরনের মেটেরিয়াল বা ডেব্রিজ উপর থেকে নিচে নিয়ে যায়। এবং ফর ইউর ইনফরমেশন, ইউ মাস্ট বি ভেরি ক্লিয়ার অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার টু নো যে এই যে ডিফারেন্ট ডেব্রিজ এবং ডিফারেন্ট মেটেরিয়াল নদীর উপর থেকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, এটার একটা বিরাট বড় আর্থ, সামাজিক এবং জিওমরফোলজিক্যাল ইম্পর্টেন্স আছে। নদী এই মেটেরিয়াল উপর থেকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্যই নদীর পানির মধ্যে দিয়ে যে পলি মাটি আসে, তোমরা জানো এই যে প্রতি বছর বন্যা হয়, এখনো হচ্ছে, প্রতি বছর হয় বাংলাদেশে। এই বন্যাতে আমরা যেটা মনে করি যে শুধুমাত্র মনে হয় বিভিন্ন জায়গায় পানির নিচে চলে গেছে এবং জনজীবন বিপর্যস্ত। হ্যাঁ, এই পার্টটা সত্যি যে জনজীবন বিপর্যস্ত, কারণ নদীর পানিতে ভেসে গেছে বিভিন্ন জায়গা বা ডুবে গেছে। কিন্তু এই যে নদীর পানি দিয়ে যেসব জায়গায় ডুবে গেছে, সেখানে শুধু সেই সব জায়গায় পানি দিয়েই ডোবেনি, সেই পানির সঙ্গে পলি মাটি বা সেডিমেন্ট, যেটাকে আমরা বাংলায় পলি মাটি বলি, নদীর পানির সঙ্গে যেটা আসে, এই যে পলি মাটি সেখানে ছিল এবং সেখানে সেসব জায়গা নদীর পানি দিয়ে ইনান্ডেটেড বা ডুবে যাওয়ার ফলে সেসব জায়গায় পলি মাটি পড়ার সুযোগ পেয়েছে। এই যে প্রসেস, ফুল প্রসেসটা, এই ফুল প্রসেসেই কিন্তু বাংলাদেশের উৎপত্তি। অর্থাৎ বাংলাদেশের এই যে ভূখণ্ড, জিওমরফোলজিক্যালি আই এম সেইং, নট পলিটিক্যালি, জিওমরফোলজিক্যালি আমাদের এই যে ভূখণ্ডটা তৈরি হয়েছে এবং আমাদের উপরেও ধরো ভারতের কিছু অংশ বা মিয়ানমারের কিছু অংশ, এগুলো কিন্তু এই নদীর পানির সঙ্গে আসা যে সেডিমেন্ট, এটা দিয়ে তৈরি হয়েছে। এটা আমরা এই কোর্সে অন্য একটা জায়গায় আবার এটা পড়ব। সো রিভার ট্রান্সপোর্টেশন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রিভার ট্রান্সপোর্টেশন বা রিভারের এই ট্রান্সপোর্টেশন পাওয়ার আছে বলেই কিন্তু এই ভূখণ্ডটা সৃষ্টি হয়েছে। এবং রিভারের ট্রান্সপোর্টেশন পাওয়ার আছে বলেই এই পলিমাটি জমে বলেই আমাদের এই ভূখণ্ডটা এত ফার্টাইল। কারণ এই নদীর পানির সঙ্গে যে মেটেরিয়াল আসে তার সঙ্গে অনেক ধরনের নিউট্রিশন থাকে, যেমন ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে। এগুলো কি করে, এগুলো নদীর সঙ্গে এসে যে সব জায়গায় জমে, নদীর বন্যার পানি যখন সরে যায় এই মাটিগুলো কিন্তু থেকে যায় ওখানে, এবং এটা আমাদের এক্সিস্টিং ল্যান্ডকে ন্যাচারালি অনেক উর্বর করে। এবং সেই কারণেই বাংলাদেশের মাটি এত উর্বর এবং এখানে কিন্তু এত ধরনের শস্য হয়, এবং এত উর্বর বলেই বাংলাদেশের মানুষ খুব সহজে এখানে আবাদ করতে পারে বলেই বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকে একটা এগ্রিকালচার, কৃষি নির্ভর দেশ। So you can understand how rivers contribute through its transportation power to fertility of land, and that fertility makes us depend on agriculture. এবং এই কৃষি কাজ, কৃষি নির্ভরতা
বাংলাদেশের বহু মানুষের জীবন এবং জীবিকার জন্য কিন্তু অপরিহার্য। সো river transportation is a very important topic for বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষের আর্থ সামাজিক অবস্থার জন্য। রিভারের এই ট্রান্সপোর্টেশন পাওয়ার যদি আমরা সুচারুভাবে ইউজ করি, যেটা নদী ন্যাচারালি আমাদেরকে প্রোভাইড করছে এবং ন্যাচারালি নিউট্রিশন দিচ্ছে আমার সয়েলকে এবং ফার্টাইল করছে আমার সয়েলকে ফর এগ্রিকালচারাল প্রোডাক্ট। সো ইফ উই ক্যান understand this ability of the river and capitalize it, then it can bring lot of benefit for our society in terms of economy as well. So as civil engineer of Bangladesh, you must understand and appreciate this transportation power of river. So আমি যদি রিভারে ট্রান্সপোর্টেশন পাওয়ার নিয়ে কোনো কোয়েশ্চেন করি, I think now you can answer যে কি করে river transportation power can contribute in our socio-economic condition or life or livelihood of people. আচ্ছা, এবার আমরা দেখি যে কোন কোন ফ্যাক্টর এই ট্রান্সপোর্টেশন পাওয়ার অফ রিভার কে এফেক্ট করে। এক নাম্বার হচ্ছে সাইজ অফ দ্য পার্টিকেল, অর্থাৎ নদীর পানির সঙ্গে যেসব মেটেরিয়াল আসবে তাদের সাইজ। এরপরে হচ্ছে ভলিউম অফ টোটাল লোড, এবং 3 নাম্বার হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিভার। এই ভেলোসিটি অফ দ্য রিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার, কারণ ভেলোসিটি অফ দ্য রিভার কি করে রিভারের ট্রান্সপোর্টেশন পাওয়ার গভর্ন করে একটু পরে আমরা দেখব। আর ভলিউম অফ টোটাল লোড কি সেটা আমরা একটু পরে দেখব। As we proceed, let's see what is load, এবং তারপরে আমরা জানবো what is volume of load. সো নদীর পানিতে তার মানে আমরা দেখছি যে নদীর পানির ভেলোসিটি কত সেটা একটা ব্যাপার, সেখানে যে ভেসে আসছে যে পার্টিকেল তাদের সাইজ কত সেটা একটা ব্যাপার, এবং ভলিউম অফ টোটাল লোড মানে কত পরিমাণ লোড বা পার্টিকেল আসছে সেটাও আরেকটা ব্যাপার। আমরা নিচে কতগুলো ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলো জানার চেষ্টা করি, তাহলে এই টার্ম গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথমেই দেখো লোড, আমরা যে লোড উপরে পড়ে আসলাম সেই লোড এইখানে। The amount of material that a river carries at any time is called its load. Amount, এখানে যদিও শব্দটা আছে অ্যামাউন্ট, এবং সেটা কিসের অ্যামাউন্ট? দ্য মেটেরিয়াল দ্যাট আ রিভার ক্যারিজ। একটা রিভার, তোমরা পদ্মা নদীর পাড়ে গিয়েছো, পদ্মা ব্রিজ হচ্ছে এই সুবাদে বা তোমাদের ব্যক্তিগত কারণে তোমরা নিশ্চয়ই পদ্মা নদী পাড়ে গিয়েছো, পার হয়েছো, মেঘনা নদী পার হয়েছো, যমুনা নদী পার হয়েছে। তোমরা দেখেছো যে বাংলাদেশের নদী বলতে আমরা কি বুঝি, এর মানে কত প্রশস্ত সেটা তোমরা উপর দিয়ে যাওয়ার সময় দেখতে পাও, এবং এই নদীগুলো যথেষ্ট গভীর। পৃথিবীর স্কেলে যদি আমরা বলি বাংলাদেশের নদীগুলো রিয়েলি অনেক বড় নদী। সুতরাং এগুলো অনেক বড় বলে এগুলোর মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট অফ মেটেরিয়াল এই নদীর মধ্যে দিয়ে যায়, ইটস হিউজ। হিউজ বলতে ইটস ইন দ্য অর্ডার অফ মিলিয়ন টনস পার ইয়ার, অর্থাৎ নদীর পানির সঙ্গে কয়েক মিলিয়ন টন ডেব্রিজ বা সেডিমেন্ট উপর থেকে নিচের দিকে প্রতি বছর ফ্লো করে। যেহেতু এটা মিলিয়ন টন, এই জন্য বাংলাদেশের রিভারের ক্ষেত্রে আমরা এই অ্যামাউন্টটাকে টনে এক্সপ্রেস করি, ইউজুয়ালি টন। সো in the scale of million এটা ট্রান্সপোর্টেড হয়। সো এই কত টন মেটেরিয়াল নদী ক্যারি করলো অ্যাট এনি টাইম, এখানে একটা কথা আছে অ্যাট এনি টাইম, অর্থাৎ শীতে কত, গ্রীষ্মে কত, বর্ষায় কত, এটা হচ্ছে ওই মৌসুমের ওই সিজনের লোড। অর্থাৎ লোডটাকে তোমরা মনে করতে পারো, আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার, আমরা মেকানিক্স পড়ি বা এসএম পড়ি, সেখানে তোমরা দেখেছো হোয়াট ইজ মেন্ট বাই লোড, অর্থাৎ একটা বিম বা কলামের উপরে যে লোড হয় সেটাকে আমরা বলছি লোড। আর এইখানে জিওমরফোলজিতে নদীর পানির মধ্যে যে মেটেরিয়াল আছে সেটাকে আমরা লোড বলছি। এটাকে তোমরা ওইভাবেই চিন্তা করতে পারো, কারণ ওই লোড আর এই লোড অনেকটা সিনোনিমাস, এই কারণে যে ওইখানে ওই লোডটা বিম আর কলামকে বহন করতে হয়, আর এইখানে নদীর মধ্যে আসা এই মেটেরিয়াল গুলোকে নদীর একখান থেকে অন্যখানে নিতে হয়। নদী যদি এটা নিতে না পারতো তাহলে কিন্তু নদী বন্ধ হয়ে যেত, অর্থাৎ ওখানে এটা পরে জমা থাকতো এবং নদী আর ফ্লো করতো না, এটার মধ্যে দিয়ে পানি ফ্লো করতো না, ওই মেটেরিয়াল গুলো জমে নদী বন্ধ হয়ে যেত। সুতরাং নদীর জন্য এটাও একটা কাজ,
এই লোডটাকে একখান থেকে অন্যখানে নিয়ে যাওয়া। হ্যাঁ, কাজ করার ফলে কিছু সময় এটা জমা হয়, আবার অন্য সময় হয়তো অন্য একটা সিজন এসে সেটা পানির টানে চলে যায়। তোমরা দেখেছো যে নদীতে যে ছোট ছোট চর পড়ে বাংলাদেশে, চরগুলো তোমরা হয়তো বাড়িতে যাওয়ার সময় যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছ, দেখলে যে এই সপ্তাহে একটা চর পড়েছে, সামনের সপ্তাহে ফেরত আসার সময় দেখবে যে চরটা নাই। অর্থাৎ এই যে মেটেরিয়াল কন্টিনিউয়াস নদীর মধ্যে দিয়ে ফ্লো করছে এবং নদীর যে ক্ষমতা এটা কখনো বৃদ্ধি পায় বা কখনো কমে যায়, যখন ক্ষমতা বৃদ্ধি পায় তখন এইসব চরে জমে থাকা মেটেরিয়ালকে এটা আবার টেনে পানির টানে স্রোতে, এই যে আমরা বলেছি না উপরে ভেলোসিটি অফ রিভার, তার কারণে একখান থেকে অন্যখানে চলে যায়। সেই মেকানিজমটাই আমরা এই রিভার ট্রান্সপোর্টেশনে একটু একটু করে দেখব। প্লিজ pay your attention, this is very important topic for you to understand, because river transportation is not only important for exam or in geomorphology, but it is also important for you to understand as a civil engineer. Karan, if you miss understanding this whole process, you will be missing a big part of civil engineering, and you cannot connect many other topics down the lane that will come in the future. এরপরে হচ্ছে ক্যাপাসিটি। আমরা লোড দেখলাম, দ্য অ্যামাউন্ট অফ মেটেরিয়াল, এরপরে হলো ক্যাপাসিটি। এখানেও দেখো আমি কেন রিপিট করেছি লোড, কারণ এখানেও আছে অ্যামাউন্ট অফ মেটেরিয়াল। হ্যাঁ, উপরেটার সঙ্গে এটার একটু পার্থক্য আছে, আমরা সেটাও দেখব। এখানে অ্যামাউন্ট অফ মেটেরিয়াল কিন্তু কি, আ রিভার ইজ কেপেবল অফ ক্যারি, আর এখানে ছিল দ্যাট আ রিভার ক্যারিজ। এই মুহূর্তে যা যাচ্ছে সেটাই হলো তার লোড, আর এটা হলো তার একটা ক্ষমতা, ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটির ইন্ডিকেটর দুটারই কিন্তু ইউনিট এক, এটাও কিন্তু অ্যামাউন্ট অফ মেটেরিয়াল, ওটাও অ্যামাউন্ট অফ মেটেরিয়াল, অর্থাৎ এটাও কিন্তু এই টনেই এক্সপ্রেস করা হয়। একটু আমি আরেকটু ক্লিয়ার করে বলি, the total amount of material a river is capable of carrying under any given set of conditions is called the capacity of the river. অর্থাৎ any given set of conditions, সেই ক্ষেত্রে নদী যে পরিমাণ মেটেরিয়াল ক্যারি করবে সেটা হচ্ছে ক্যারি করতে পারে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। অর্থাৎ এই মুহূর্তে যেটা ক্যারি করছে এটা হচ্ছে লোড, আর সে যেটা ক্যারি করতে পারে সেটা হচ্ছে ক্যাপাসিটি। অর্থাৎ আমার একটা বিম আমার ঘাড়ে এই মুহূর্তে 5 টন আছে, সেটা হলো লোড, কিন্তু আমার ক্ষমতা হচ্ছে 50 টন, এটা হচ্ছে ক্যাপাসিটি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। এখন এরপরে বলা হচ্ছে ক্যাপাসিটি অফ এ রিভার ভ্যারিজ। কিসের উপরে? Capacity of a river varies approximately with the third power of velocity. Capacity of the river varies approximately with the third power of velocity. এখানে একটা কন্ডিশন আছে, if a fair proportion of all grain sizes are available, দিয়ে কমা দেয়া আছে, অর্থাৎ এখানে বলা আছে capacity is proportional to v to the power 3. এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করে, when all grain sizes are available। তোমরা মেটেরিয়াল ল্যাব অ্যাটেন্ড করেছো, মেটেরিয়াল ল্যাবে তোমরা দেখেছো যে পার্টিকেল ক্যান বি অফ ডিফারেন্ট সাইজেস, সব রকম গ্রেন সাইজ যদি থাকে তাহলে ক্যাপাসিটি ইজ প্রপোর্শনাল টু v to the power 3। কমা দিয়ে বলা আছে with a higher power if all materials are fine grained। if, এখানে একটা if আছে, ফাইন গ্রেন এবং এটা হলো হায়ার পাওয়ার, অর্থাৎ C is proportional to v to the power 3 plus something, say v to the power 4. It could be 5 or 6. আবার আরেকটা and আছে এখানে, and with a lower power if the material is coarse। অর্থাৎ যদি মেটেরিয়াল কোর্স হয় তাহলে C is proportional to v to the power 3 minus something, আমরা ধরে নেই v square। তো এটা হলো ফাইন, এটা হলো ফাইন পার্টিকেল, এটা হলো কোর্স পার্টিকেল, এটা হলো অল গ্রেন সাইজেস, অল গ্রেন সাইজেস। এই তিনটা কন্ডিশনের উপরে তিনটা ক্রাইটেরিয়া। এখন আমরা একটা বাস্তব এক্সাম্পলে যাই।
capacity is proportional to v to the power 3. All grain sizes are available. To the power 4, fine grains are available, and square coarse grains are mostly. তাহলে কোর্স গ্রেইনের এক্সাম্পল কি হতে পারে? ধরো বড় বড় পাথরের টুকরো যদি এটা থাকে, তাহলে ক্যাপাসিটি, নদীর ক্যাপাসিটি হচ্ছে ভি স্কোয়ার। আমরা আমাদের বর্ণনার সুবিধার্থে ধরে নেই যে ভি হচ্ছে সে 5 ফিট পার সেকেন্ড। এটা তো ভেলোসিটি, নদীর ভেলোসিটি 5 ফিট পার সেকেন্ড। এখন এই নদীর ভেলোসিটি ধরো কনস্ট্যান্ট, 5 ফিট পার সেকেন্ডেই নদী ফ্লো করছে, কিন্তু নদীর মধ্যে এই মুহূর্তে আছে সব বড় বড় পাথরের টুকরা, যার মিনিং হচ্ছে নদীতে মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো হলো কোর্স মেটেরিয়াল। তাহলে আমার ক্যাপাসিটি হচ্ছে ভি স্কোয়ার। ধরে নাও যে এটা প্রপোর্শনাল সাইন, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি 1 ধরে নাও, তাহলে সি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এটা একটা কন্ডিশন 1। আর একই ভেলোসিটি নদীর 5ই আছে, 5 ফিট পার সেকেন্ডে আছে, কিন্তু নদীর মধ্যে আর থাকা যে মেটেরিয়াল সেগুলো ছোট ছোট বালুকণা, তাহলে ওটা হবে ফাইন মেটেরিয়াল, রাইট? নদীর মধ্যে ফাইন মেটেরিয়াল, বালুকণা। এবং তখন আমার রিলেশনশিপ হচ্ছে সি ইজ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার 4, এবং ভি আমি বলেছি 5 ফিট পার সেকেন্ড। এখন কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি এখানেও 1 ধরি, তাহলে সি ইজ ইকুয়াল টু ভি টু দি পাওয়ার 4 যখন নদীর পানির মধ্যে দিয়ে শুধুমাত্র বালু জাতীয় মেটেরিয়াল ফ্লো করছে। তাহলে তোমরা দেখো যে কোর্স মেটেরিয়াল থাকলে আমি যদি বলি ক্যাপাসিটি কত হবে, তাহলে নদীর ক্যাপাসিটি কত যখন ভেলোসিটি 5 এবং মেটেরিয়াল সব কোর্স? 25। আর একই ভেলোসিটিতে ভি যখন 5 ফিট পার সেকেন্ড, এবং কিন্তু নদীর মধ্যে দিয়ে ফ্লো করছে ফাইন মেটেরিয়াল বালু, তখন নদীর ক্যাপাসিটি কত? স্যার 5 টু দি পাওয়ার 4। হ্যাঁ, মানে 625। তাহলে দেখো ভেরি কেয়ারফুলি এবং ক্লিয়ার ইওর পারসেপশন যে একই নদী একই ভেলোসিটিতে ফ্লো করছে, কিন্তু তার মধ্যে কি ধরনের মেটেরিয়াল আসছে সেটা কিন্তু তার ক্যাপাসিটিকে গভর্ন করছে, রাইট? ইভেন ভেলোসিটি রিমেইনিং দ্য সেম। এই ভেলোসিটি তো প্যারামিটার যেটা রেসপন্সিবল নদীর পানিকে একখান থেকে অন্যখানে টেনে নিয়ে যাওয়ার জন্য। ইভেন রোল নাম্বার 40, ইউ ওয়ান্ট টু সে সামথিং? রোল নাম্বার 40, তুমি হ্যান্ড রেজ করেছো, ইউ ওয়ান্ট টু সে সামথিং? হয়তো চাপ লেগে গেছে। আচ্ছা, তাহলে যে ইম্পর্টেন্ট মেসেজ যে একই ভেলোসিটিতে নদীর পানির মধ্যে দিয়ে যদি কোর্স মেটেরিয়াল যায়, তাহলে তার যে ক্যাপাসিটি এবং ফাইন মেটেরিয়াল যখন ফ্লো করে তখন নদীর যে ক্যাপাসিটি সেটা ডিফারেন্ট। তাহলে এখানে ফাইন মেটেরিয়াল গেলে যদি আমি ক্যাপাসিটিকে সিএফ বলি আর কোর্স মেটেরিয়াল গেলে তাকে সিসি বলি, তাহলে what is the difference between CF and CC when the velocity is 5 in the example I gave you? কত? CF by CC কত? 5 হবে। 25। দেখো, তার মানে নদীর মধ্যে যদি ফাইন মেটেরিয়াল থাকে তাহলে নদীর যে ক্যাপাসিটি, নদীর মধ্যে যদি কোর্স মেটেরিয়াল থাকে তাহলে যে ক্যাপাসিটি তার 25 গুণও হতে পারে যদি ভেলোসিটি 5 ফিট পার সেকেন্ড হয়। This is a very simple example I cited to you to make you understand same river, same velocity, the capacity is different because of the size of particles. এবং উপরের দিকে তাকিয়ে দেখো, আমরা রিভার ট্রান্সপোর্টেশন যে পাওয়ার সেখানে আমরা বলেছিলাম যে সাইজ অফ দ্য পার্টিকেল ইজ ওয়ান প্যারামিটার রেসপন্সিবল, রাইট? এবং একইভাবে আমরা বলেছিলাম যে ভেলোসিটি অফ দ্য রিভার, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন
এইরকম একটা এক্সাম্পলে তুমি ভেলোসিটি ধরো CFE বের করছো v⁴, নদীর ভেলোসিটি 5 ছিল, সেখান থেকে 6 হয়ে গেল, তাহলে একই নদী, মেটেরিয়াল একই আছে, ফাইনই আছে, কিন্তু ভেলোসিটি বেড়ে যাওয়ার কারণে কত গুণ বেশি এটা টানতে পারবে মেটেরিয়াল, সেটাও তোমরা বের করতে পারো। সো ইউ সি দিস ইজ অ্যান এক্সাম্পল where you find how the size of the particles and the velocity of the river water impact on the capacity of the river. So উপরের যে প্যারামিটার গুলো আমরা দেখে এসেছি, এই যে এখানে factors affecting transportation power of river, এটা কিন্তু এই এক্সাম্পলের মাধ্যমেই তোমরা কিন্তু বুঝতে পারছো how these two parameters impact the transportation capacity of the river. সুতরাং এই যে আমি ক্যাপাসিটির একটা ইকুয়েশন দেখলাম বা ক্যাপাসিটির একটা ইনফরমেশন জানলাম, এইখান থেকে আমি বের করতে পারি যে নদীর পার ভাঙন থেকে যদি আমার রক্ষা করতে হয়, তাহলে নদীর পারে আমার কি পরিমাণ, প্লিজ বি কেয়ারফুল, আমি কি বলছি, কি পরিমাণ মেটেরিয়াল দিতে হবে, কারণ ক্যাপাসিটি ইজ এ প্যারামিটার which indicates the পরিমাণ, the amount of material রিভার টেনে নিতে পারে। অর্থাৎ রিভারের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিসের, মেটেরিয়াল টেনে নিয়ে যাওয়ার। আমি যদি রিভারের ক্ষমতার চেয়ে বেশি মেটেরিয়াল নদীর পাড়ে এনে জমা করি, যেটা নদী টানতে পারবে না, তাহলেই কিন্তু আমার নদীর পার রক্ষা হবে। সুতরাং রিভার ব্যাংক প্রোটেকশনে আমি এটা ইজিলি ডিজাইন করতে পারি যে এই নদীর সর্বোচ্চ ক্ষমতা কত হতে পারে। তোমরা এখনই দেখেছো ক্ষমতার ইকুয়েশন কি এবং সেটা কিসের উপরে ভ্যারি করে। সুতরাং তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে আমাদের কি কি জিনিস অ্যাসিউম করতে হবে কখন আমরা যখন ডিজাইন করি। আমরা ম্যাক্সিমাম বা ওয়ার্স্ট পসিবল কন্ডিশন ধরে আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করি। সুতরাং সেটাই যদি হয় তাহলে আমার কোনটা ওয়ার্স্ট কন্ডিশন এবং কোন ক্ষেত্রে নদীর ক্ষমতা ম্যাক্সিমাম, এটা আমার ধরে নিতে হবে। ধরে নিয়ে নদীর ক্যাপাসিটি বের করতে হবে এবং নদীর ক্যাপাসিটি যত টন মেটেরিয়াল, তার থেকে ওই কন্ডিশনে বেশি মেটেরিয়াল নদীর পাড়ে জমা করতে হবে, যেন নদী তার ক্যাপাসিটি দিয়ে এই মেটেরিয়াল টানতে পারে না, টানতে না পারে। কারণ নদীর মধ্যে দিয়ে আসা মেটেরিয়াল নদী টেনে নিয়ে যাবে, এটা ন্যাচারাল প্রসেস। আর আমার উদ্দেশ্য হচ্ছে নদীর পাড়কে ভাঙনের হাত থেকে রক্ষা করা। তখন আমি সেখানে এমন মেটেরিয়াল এমন ভাবে দিব যেন নদী এটা টেনে নিয়ে যেতে না পারে এবং ওই রিভারের যে ব্যাংক বা নদীর পার যেন সেটা সেখানে আমরা যেভাবে চাচ্ছি সেইভাবেই থাকে। সো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, this is your responsibility to design that, and this is the equation or this is the principle from where you can determine the amount of material you will need to protect the river bank from erosion. কারণ আমরা রিভার ট্রান্সপোর্টেশনের শুরুতেই দেখেছি নদীতে এরোশন ঘটানো নদীর একটা কাজ, and your job is to protect the people from erosion of river. তোমরা প্রতিদিন খবরে নিশ্চয়ই দেখো যে প্রতিদিন এই যে বর্ষার সময় বাংলাদেশে নদীর পাড়ে বিভিন্ন জায়গায় ভাঙন হয় এবং মানুষের মানে খুব জীবন এবং জীবিকার বিরাট লস হয়। বাড়ি ঘর, আবাদ, জমি, শস্য, অনেক কিছু তারা লুজ করে। স্কুল, কলেজ, বাজার, উপাসনালয়, অনেক কিছু তারা লুজ করে এবং এটাকে রক্ষা করা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের দায়িত্ব। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ক্যাপাসিটি অ্যাজ এ প্যারামিটার, বাট ক্যাপাসিটি ইজ নট এভরিথিং। এরপরে আরো প্যারামিটার আসছে, তোমরা দেখো, তো ওয়েট করো, আমরা এখানে যাচ্ছি। এরপরে হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্স প্রথম কথাই হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। এটা ছিল অ্যামাউন্ট, যেটাকে আমরা টনে বলতাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য পার্টিকেল দ্যাট আ রিভার ক্যান ক্যারি। রিভার ক্যান ক্যারি, দেখো এটাও কিন্তু একটা অ্যাবিলিটির ইন্ডিকেটর। যেটা রিভার সত্যি সত্যি ক্যারি করছে এটা তো লোড, আর কম্পিটেন্স হচ্ছে একটা ইন্ডিকেটর অফ ইটস অ্যাবিলিটি, অর্থাৎ ম্যাক্সিমাম যে সাইজ অফ দ্য মেটেরিয়াল যেটা রিভার ক্যারি করতে পারে তাকে আমরা কম্পিটেন্স বলি। তোমরা মেটেরিয়াল ল্যাবে তোমরা মেটেরিয়াল অ্যানালাইসিস করেছো এবং সেখানে তোমরা সাইজ অফ দ্য পার্টিকেল তোমরা দেখেছো D10, D30, D50,
D90, D60 এগুলোকে আমরা কিসে এক্সপ্রেস করি? ইউজুয়ালি মিলিমিটারে এক্সপ্রেস করি, কারণ এগুলো এত ছোট সাইজ। এগুলোকে আমরা মিলিমিটারে এক্সপ্রেস করলে প্রেসাইজ সাইজটা আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা ধরে নেই যে আঁকা বাঁকা একটা মেটেরিয়াল, ইটের টুকরার মতো আঁকা বাঁকা একটা মেটেরিয়াল, সেটা তো কোনো শেপ নাই, অর্থাৎ ইরেগুলার শেপ, কিন্তু সেটাকে আমরা কিন্তু 5 মিলিমিটার বা 10 মিলিমিটার বলছি। তার মানে কি? তার মানে হচ্ছে ওই আঁকা বাঁকা মেটেরিয়ালটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা স্ফেয়ার বা একটা বল, ছোট্ট একটা বলের হিসাবে কনভার্ট করছি। অর্থাৎ আমরা আঁকা বাঁকা মেটেরিয়ালটাকে একটা ইউনিক ওয়েতে এক্সপ্রেস করার জন্য ধরে নিচ্ছি যে এটা একটা ছোট্ট বলের সাইজ, যে বলের ডায়ামিটারটাই হচ্ছে ওই মেটেরিয়ালের পার্টিকেল সাইজ। এবং এখানেও তাই, এখানে ওদের মধ্যে অনেক আঁকা বাঁকা বিভিন্ন শেপের মেটেরিয়াল থাকে এবং সেগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট পার্টিকেলে কনভার্ট করে নিব এই যে D10, D50 এর মতো, এবং ইউনিট হচ্ছে মিলিমিটারই সাধারণত বলা হয়, বিকজ পার্টিকেলস আর অফ মিলিমিটার স্কেল। পার্টিকেল যদি একেবারে বাড়ির মতো সাইজ হতো তাহলে এটাকে আমরা নিশ্চয়ই মিটারে বলতাম, বাড়ির মাপ যেরকম আমরা মিটারে দিই, বাট যেহেতু এটা ছোট সেজন্য এটা মিলিমিটারে বলি। মিটার হোক, মিলিমিটার হোক, সেন্টিমিটার হোক, ইউ আন্ডারস্ট্যান্ড যে লেন্থ হচ্ছে এটার ইউনিট to express the particle size is called its competence. আচ্ছা, এরপরে হচ্ছে the competence of a river is a statement of its ability, যে আমি একটু আগে বললাম এটা অ্যাবিলিটির ইন্ডিকেটর, এটাও কিন্তু একটা অ্যাবিলিটির ইন্ডিকেটর, to move material in terms of material size। একটু আগেই যেটা ক্যাপাসিটি ছিল এটা একটা অ্যাবিলিটির ইন্ডিকেটর ছিল, এবং এই অ্যাবিলিটিটা ছিল কিসের? অ্যামাউন্ট অফ মেটেরিয়াল। আর এখানেও এটা একটা অ্যাবিলিটির ইন্ডিকেটর, এটাকে আমরা মিলিমিটারে এক্সপ্রেস করি, এবং এটা কিসের অ্যাবিলিটি? এটা হলো মুভমেন্ট অফ মেটেরিয়াল ইন টার্মস অফ মেটেরিয়াল সাইজ, অর্থাৎ কত বড় বা কত ছোট সাইজের মেটেরিয়াল নদী বা নদীর পানি টানতে পারবে সেটার কথা আমরা কম্পিটেন্সের মাধ্যমে এক্সপ্রেস করি, এবং এটা নদীর একটা অ্যাবিলিটি। এখন দেখো, একটু আগে আমরা যেরকম নদীর ক্যাপাসিটিটাকে একটা ভেলোসিটি টার্মে এক্সপ্রেস করেছিলাম, এখনো কিন্তু আমরা আবার সেটাই করতে যাচ্ছি। কম্পিটেন্স ইজ এ ফাংশন অফ ভেলোসিটি অনলি। দেখো ওই যে ভেলোসিটি কিন্তু বারবার আসছে, তার মানে রিভারের এই মেটেরিয়াল টেনে নিয়ে যাওয়ার ব্যাপারে রিভারের ভেলোসিটি ইজ দ্য ড্রাইভিং প্যারামিটার। এবং রিভারের ভেলোসিটি আছে বলেই ফ্রম ইয়ার কমন সেন্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আ রিভার ক্যারিজ লট অফ মেটেরিয়াল, be it big or small, be it fine or coarse, it carries lot of material. The diameter of a particle that a river can move varies approximately with the square of the stream velocity. Competence যদি আমরা এটাকে এক্সপ্রেস করি, competence is proportional to কি বলেছে? square of the stream velocity, এটা স্কয়ার। এখন দেখো এটা হলো কম্পিটেন্সের ইকুয়েশন। ফর দ্য সেক অফ ডিসকাশন আমরা ধরে নেই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইজ 1 এবং রিভার ইজ ফ্লোয়িং অ্যাট এ ভেলোসিটি অফ 5 feet per second, যেটা আমি একটু আগেও ধরেছিলাম। তাই যদি হয় তাহলে what is the competence of the river when the velocity is 5 feet per second? 25. Now let's assume the velocity rises from 5 to 6. What is the competence of the river? 36. এই 36 এর 25 কি? এই 36 আর 25 হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য পার্টিকেল, তাই না? রিভার যেটা টানতে পারে, সেটাই তো কম্পিটেন্স। So even though we are inserting the value of velocity in feet per second, but the result we get is competence, and there is some change of conversion of unit because of the proportionality constant. So আমি যদি সোজা কথায় বলি, velocity 5 থেকে 6 ওঠার কারণে means velocity 20% বেড়ে যাওয়ার কারণে রিভারের কম্পিটেন্স 25 থেকে 36 হয়, অর্থাৎ কম্পিটেন্স 44% বাড়ে।
আবার বলছি আমি, ভেলোসিটি 5 থেকে 20% বাড়াতে কম্পিটেন্স 25 থেকে 44% বাড়ে। তোমরা কি বুঝতে পেরেছো এক্সাম্পলটা? 44% বাড়ছে কারণ কম্পিটেন্স 25 থেকে 36 হচ্ছে। 25 থেকে যদি 36 হয় তাহলে 44% হয়, রাইট? 25-এর 11-25-এর 44%, রাইট? Yes, sir. So what I want to say, velocity কিছু বাড়ছে, কম্পিটেন্স কিন্তু স্কোয়ার টার্মে বাড়ছে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে ইউ অর কনভে ইউ। তাহলে এই কম্পিটেন্স আমার জেনে লাভ কি? নদী যা খুশি তাই করুক, আমার লাভ কি? হ্যাঁ, আমার লাভ আছে। দ্য রিজন ওয়াই সিভিল ইঞ্জিনিয়ার্স শুড নো ইট। এখান থেকে আমরা মেটেরিয়ালের সাইজ পাচ্ছি। Again, when we want to design the embankment, নদীর পার আমি যখন ডিজাইন করব রক্ষা করার জন্য, নদীর পাড়ের মানুষকে রক্ষা করার জন্য, তখন আমার এই পার্টিকেল সাইজটাও জরুরি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে রিভারের ভেলোসিটির সঙ্গে সঙ্গে তার ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে। এখন আমি নদীর পার রক্ষা করার জন্য যদি এমন সাইজের মেটেরিয়াল দিই যা নদী টেনে নিয়ে যেতে পারে, তাহলে আমি সেই মেটেরিয়াল দিয়ে যদি নদীর পার রক্ষা করতে চাই, সেটা তো রক্ষা হবে না, রাইট? কারণ তুমি থিওরিতেই দেখতে পাচ্ছ your competence exceeds or goes so high that this material at one point of time will be pulled in the river. সুতরাং তুমি নদীর পাড়ে ছোট ছোট মেটেরিয়াল যদি দিয়ে রাখো, এরকম মার্বেলের মতো মেটেরিয়াল দিয়ে রাখো, নদীর ভেলোসিটি যখন বাড়বে সব মার্বেল গুলো নদীর মধ্যে চলে যাবে, রাইট? সুতরাং তোমাকে মার্বেল না, আরো বড় সাইজের মেটেরিয়াল দিতে হবে, যেটা আসবে কম্পিটেন্স থেকে। কত সাইজের মেটেরিয়াল দিবে আর সেই মেটেরিয়ালের পরিমাণ কত হবে সেটা আসবে ক্যাপাসিটি থেকে। সো from this part of river transportation, you basically gather the knowledge or the theory behind designing material for bank protection, river bank protection or embankment design. নদীর পাড়টাকে আমরা এমব্যাঙ্কমেন্ট বলি, সুতরাং আমি এমব্যাঙ্কমেন্ট ডিজাইন বলি বা ব্যাংক প্রোটেকশন বলি। আমি লিখে দিই, এমব্যাঙ্কমেন্ট বা ব্যাংক প্রোটেকশন, যেটাই বলি, এমব্যাঙ্কমেন্ট ডিজাইন বা ব্যাংক প্রোটেকশন ওয়ার্ক, ঠিক আছে? সুতরাং how much the question can be, how to design the bank protection or how to design an embankment, and how can using the river transportation theory. Okay, so this can be a possible question. And this is a very important question. This is important not only as a question that will come in the exam, but also for you to know as a civil engineer for your future, যে কি করে আসলে নদীর পার ডিজাইন করতে হয়। This common sense is very uncommon in many cases. So you must have this common sense that velocity is the driving force which determines the basic design of river bank protection. কয়টা পর্যন্ত ক্লাস আমাদের? 50। ওকে, আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই রাখি, বিকজ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এন্ড স্যার লাস্ট কোশ্চেনটা কি বলছিলেন? এক সেকেন্ড, একটা হচ্ছে যে হাউ টু ডিজাইন এমব্যাঙ্কমেন্ট, হাউ টু ডিজাইন ব্যাংক প্রোটেকশন। এক সেকেন্ড আমি বলছি।
আমি বলেছি এখান থেকে আমরা রিভার ট্রান্সপোর্টেশন থেকে আমরা জানতে পারি যে হাউ টু ডিজাইন অ্যান এমব্যাঙ্কমেন্ট or how to design a bank protection wall. তোমরা দেখতেই পাচ্ছ এখানে রিভার ব্যাংক প্রোটেকশন বা এমব্যাঙ্কমেন্ট ডিজাইনের দুটো জিনিস আমরা এখান থেকে বের করেছি। একটা হলো কত পরিমাণ মেটেরিয়াল লাগবে, আর দ্বিতীয় হলো কোন সাইজের মেটেরিয়াল লাগবে। সো কোন সাইজের মেটেরিয়াল কত পরিমাণ লাগবে এটা যদি আমরা জানতে পারি তাহলে তো অ্যাটলিস্ট উই ক্যান ডিজাইন দ্য রিভার ব্যাংক অর রিভার ব্যাংক প্রোটেকশন, রাইট? সেটাই বলেছি। সো বেসিক্যালি দ্য নলেজ অফ river transportation gives you idea or basis, theoretical basis of river bank protection design. ঠিক আছে, বুঝতে পেরেছো? Yes, স্যার sir. এখানে যে ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি গুলা বের করলাম, এগুলা কি স্যার এক্সট্রিম কেসের ক্ষেত্রে যেমন ফ্লাড কন্ডিশন এরকম সময় কি বের করা হয়, না নর্মাল কন্ডিশনে একটা? না, যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইন হচ্ছে ওয়ার্স্ট পসিবল সিনারিওর জন্য, ঠিক আছে? সুতরাং তুমি তোমার কাছে যে সিনারিওটা ওয়ার্স্ট সেটাই তুমি এখানে ধরে নেবে, কিন্তু পৃথিবীতে অ্যাবসলিউট ডিজাইন বলে কিছু নাই, অর্থাৎ এমন ডিজাইন কিছু নাই যে পৃথিবীর সব কন্ডিশনে এটা সার্ভাইভ করবে। যেমন তুমি কত লোড কনসিডার করবে একটা স্ল্যাব ডিজাইন করার জন্য? একটা 50 টন পাথরের টুকরা তো সোলার ইয়ার থেকে এসে তোমার বিল্ডিং এ হিট করতে পারে, বাট ক্যান ইউ ডিজাইন ইউর বিল্ডিং ফর দ্যাট, যে কখনো এটা যদি এসে পড়ে? বা তুমি ধরো নদীর পাড় তুমি ডিজাইন করছো, তুমি কত ক্যাপাসিটির জন্য ডিজাইন করবে? এটা তো তুমি একটা ধরে নিবে যেটা ওয়ার্স্ট কন্ডিশন, বাট তুমি কি এটা আসলেই পারো এমন ডিজাইন করতে যেটা কোনোদিনই কিছু হবে না? ক্যান ইউ ডু দ্যাট? সো না এই জন্যই আমরা লাস্ট ক্লাসে একটা সম্ভাব্যতার একটা জিনিস ডিসকাস করেছিলাম রান অফে, মনে আছে তোমাদের? যে আমরা আই এর ভ্যালু বের করার সময় আমরা সম্ভাব্যতার কথা বলেছিলাম, কত সম্ভাব্যতার আই এর ভ্যালু ইউজ করব। ঠিক একইভাবে অল সর্টস অফ ইঞ্জিনিয়ারিং ডিজাইন আর বেসড অন সম্ভাব্যতা, অর্থাৎ হোয়াট ইজ দ্য সম্ভাব্যতা যে এখানে একটা খারাপ ঘটনা ঘটবে, সেটার একটা এস্টিমেশন আছে। অর্থাৎ বৃষ্টি কত হবে, মেটেরিয়াল সাইজ কত বড় হবে, কত পরিমাণ মেটেরিয়াল আসবে, ম্যাক্সিমাম কত এসেছে অতীতে, অতীতের ডেটা থেকে আমরা এটা নিতে পারি যে 100 বছরে একবার আসে বা 50 বছরে একবার আসে, 25 বছরে একবার আসে, এরকম ঘটনা ধরে আমরা ডিজাইন করতে পারি। কিন্তু পরের দিনই দেখা গেল যে আমরা সবকিছু ধরে 100 বছরে একবার আসে ধরে আমরা ডিজাইন করলাম, এটা ধরে সম্ভাব্যতা, বাট পরের দিনই 150 বছরে একবার হয় এরকম একটা ঘটনা ঘটে গেল এবং পরের দিন এটা ফেল করলো। Actually, you cannot help it because your whole design was based on some assumption. এই জন্য আমি সবসময় বলি যে ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদেরকে তোমাদের নিজেদের সেফ গার্ডের জন্য এই জিনিসগুলো বুঝতে হবে, কিন্তু এটা বোঝার মানে এই না যে যে কোনো কিছুতে এটা ফেল করে চলে যাবে। নো, দ্যাট ইজ নট ইউর সেফ গার্ড। যদি সত্যি ঘটনাটা এমন হয় বাস্তবে যেটা একটা 100 বছরে একবার ঘটতো, সেটা ধরে ডিজাইন করার পরও 120 বছরে একবার এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং সেটা সেই কারণে ফেল করে গেছে, then only you can defend yourself. But if you intentionally under design a structure and the structure failed because of a very low frequency impact, অর্থাৎ ঘন ঘন হয় এরকম কোন ঘটনাতে এটা ভেঙে গেছে, তাহলে কিন্তু you cannot save yourself because you intentionally under designed it. So understanding the design parameter, understanding the statistics behind, and utilizing those values with proper assumption and making the construction of proper quality can save you. Anything you design under the protocol, অনেক সময় গাইডলাইন, যেরকম তোমরা জানো যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি হয়ে গেছে এবং বিএনবিসি তে বলা আছে যে আমরা কিভাবে ডিজাইন করব। সুতরাং আমাদেরকে সেই গাইডলাইন ফলো করতে হবে এবং আমরা যদি সেই অ্যাজাম্পশন গুলো, বিএনবিসি আমাদেরকে অ্যাজাম্পশন কি হতে পারে সেটা আমাদেরকে শেখায় যে আমার কত ধরে ডিজাইন করতে হবে, কত রিটার্ন পিরিয়ড ধরে ডিজাইন করতে হবে, এটা আমাকে বিএনবিসি বলে দেয়। সুতরাং আমাকে সেই প্রোটোকল ফলো করতে হবে এবং তার থেকে আন্ডার ডিজাইন করা যাবে না। So this is the basic engineering guideline for you. So my basic objective was to show you
how the river capacity and competence knowledge and river transportation knowledge can help you to design the river bank protection work or say embankment. I hope you could understand it, right? Yes, sir. Yes, sir. তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো, চ্যাট বক্সে তোমাদের নাম রোল নাম্বার লিখেছো। সো ইফ ইউ হ্যাভ ডান ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আবার নেক্সট সপ্তাহে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।